আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক জানিয়ে রাখছি অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই ৩ দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, ঐক্যবিহীন সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে, একটা বিশৃঙ্খল অবস্থায় নির্বাচনে যাওয়াটা ভয়াবহ ব্যাপার হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সরকারি দপ্তরগুলোতে ফেসিবাদীরা রয়ে গেছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে সমস্যা তত বাড়বে। এদিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে আগামী ২ মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেছেন, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না, এটি হবে একটি রাজনৈতিক শক্তি। এমন একটি বাস্তবতা দর্শক আজ আমাদের আলোচনার বিষয়। সংস্কারে ঐক্য আছে কি, এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা এবং সাবেক ছাত্রনেতা মোশাররফ আহমেদ ঠাকুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আলী তোহা, এবং আরও উপস্থিত আছেন বাংলা ভিশনের উপ বার্তা প্রধান মুস্তফা কামাল। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আজকের যে আলোচ্য বিষয় যে সংস্কারে কতটা ঐক্য আছে, রাজনৈতিক দলগুলো কী ভাবছে, শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কী ভাবছে, সেই বিষয় নিয়ে একজন সচেতন নাগরিক হিসাবে আপনারও ভাবনা আছে, আপনারও আলোচনা করার কিংবা মত রয়েছে, সেগুলো আমরা শুনতে চাই। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতে মোশাররফ ঠাকুর ভাই, আপনার কাছে আসতে চাই। এই অভিযোগটি খুব স্পষ্ট, রাজনৈতিকভাবে আপনার দলও কথা বলছে, শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, নাগরিক সমাজের পক্ষ থেকে অনেকেই বলছেন যে আসলে সংস্কারের চেয়ে নির্বাচনকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। কি কারণ এর পিছনে, ভয় কোথায়? ধন্যবাদ আপনাকে, আরটিভির দর্শক শ্রোতাকে, অপর বিজ্ঞ দুই আলোচক সবাইকে শুভেচ্ছা। দেখুন, যে রাজনৈতিক দল নির্বাচন ছাড়া যে রাষ্ট্রের কোনো দায়িত্বে যাওয়ার কিন্তু আর তো কোনো ব্যবস্থা নাই। এবারের প্রেক্ষাপট তো নিশ্চয়ই মনে রাখবেন। এই ক্ষেত্রে একটা রাজনৈতিক দল তো নির্বাচনই চাইবে, নাকি চাইবে যে ডক্টর ইউনূসকে যেভাবে তোমরা বসিয়েছ আমাদেরকে এইভাবে বসায় দাও। আমরা ডক্টর ইউনূস 8তলা সিঁড়ি বাইয়ে উঠছেন উপরে, এই জন্য ডক্টর ইউনূসকে তোমরা প্রধান উপদেষ্টার চেয়ারে বসাইছো। আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে, আমরা জেল খেটেছি, তোমার তো আন্দোলন করছে ছাত্ররা, জেলখানায় গেছে আমির খসরু মাহমুদ চৌধুরী, জেলখানায় গেছে রিজভী আহমেদ, জেলখানায় গেছে নজরুল ইসলাম খান, এই যে লাস্ট জুলাই মাসে। তো ঠিক আছে, আমাদেরকে নিয়ে ডক্টর ইউনূস তো আর জেল খাটে নাই। এই যে কি নাম উপদেষ্টা, কোনটা জেল খাটছে? কোন উপদেষ্টা জেলে ছিল? আপনি এই যে আপনার প্রাজ্ঞজন যে আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি 21 সালে আমি দেখলাম একটা বক্তৃতা, যে শেখ হাসিনার প্রশংসায় একেবারে নুইয়ে পড়েছে, একেবারে বক্তৃতাটা মাঝে মধ্যে ঘুরে টান দিলে ওনার নাম। তো এদেরকে বানিয়েছ, আমাদেরকে এখন বানিয়ে দাও। বিএনপি তো এই কথা বলছে না, বিএনপি বলছে যে বিএনপি নির্বাচনের কথা বলছে, কিন্তু 2024-এর প্রেক্ষাপট কতটা বিবেচনায় রেখে সেটি বলছে। আমি আপনাকে বলি, 2024-এর প্রেক্ষাপট ধরুন, আমি 2024-এর প্রেক্ষাপট 18ই জুলাই আমি মনে করি একটা বেজ লাইন, যেদিন ইন্টারনেট বন্ধ হয়। জি, 18ই জুলাই যদি শেখ হাসিনা বলতো যে 7ই জানুয়ারি নির্বাচন বাদ, 24-এর 7ই জানুয়ারি নির্বাচন বাদ, ছাত্রদের সকল দাবি মেনে নিলাম, আসুন সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষ আমার সাথে বসুন, আমরা একটা নির্বাচন করতে চাই, আমি ক্ষমতা হস্তান্তর করতে চাই, নির্বাচনটা হয়তো কতদিন লাগতো? নির্বাচনটা হইতে কতদিন লাগতো? তো 20 তারিখে আসছে 9 দফা, 24-25 তারিখে আসছে 4 দফা, এবং বলা হয়েছে এই 4 দফা বাস্তবায়ন হলে বাকি 8 দফা দিব। এইখানে কোথাও সংস্কারের কোনো কথা ছিল না। তো এই সরকার ক্ষমতায় আসার পরে
তারা যখন বলছেন যে সংস্কার না, কিন্তু করবেন, সংস্কার যে সংস্কারগুলো আমি পয়েন্টটা মেক উল্লেখ করি, করেছে, আচ্ছা পয়েন্টটা মেক করি। বলুন। সংস্কার করবেন, তো বিএনপি তখন দেখেছে যে আমাদের 31 দফা সংস্কারের প্রস্তাব ছিল, সংস্কার কর্মসূচি ছিল, তো এই গভর্নমেন্ট যদি কিছু সংস্কারের কাজকর্ম এগিয়ে রেখে যায়, এগিয়ে নিয়ে যায়, তাহলে তো সমস্যা কোথায়? মানে কিছু মানে কি? একটা সময় ছিল যৌক্তিক সময় নির্বাচন, এরপর দ্রুত সময়, এখন আপনারা বলছেন কিছু। এগুলো আসলে এই শব্দগুলো দিয়ে কি বোঝাতে চান? বেসিক্যালি এই সরকার, আপনি তো সমাজ কল্যাণ পড়াতে গিয়ে আপনি ক্রিমিনোলজি পড়িয়েছেন, আপনি শুধুমাত্র, আমি কথাগুলো লম্বা না করে দেখি, আপনি পুলিশ সংস্কার করতে যদি যান, শুধু পুলিশ, এই সংস্কারটা করতে কতদিন লাগতে পারে? একটা আইডিয়া বলি। পেনাল কোড যে দণ্ডবিধি, এইটা প্রণয়নের জন্য লাগছে ব্রিটিশদের 25 বছর। 1835 সালে শুরু হয়েছে এইটার কাজ, 1860 সালে শেষ হয়েছে, এবং পুরো কাজটাই হয়েছে ইস্ট বেঙ্গলের বরিশাল অঞ্চলে, ঘোড়ায় চড়ে। এক একটা অপরাধ ডিফাইন হয়েছে, এক একটা অপরাধের সংজ্ঞা তৈরি হয়েছে, শাস্তি নির্ধারণ হয়েছে। দেখুন, 1860 সালে এই আইনটা পাশ হওয়ার পরে 2 বছর ব্রিটিশরা অপেক্ষা করছে কার্যকর করার জন্য, 1862, যার জন্য কেউ বলেন দণ্ডবিধি 1862, কেউ বললেন 1860। দেখবেন পেনাল কোডের সাথে সংশ্লিষ্ট এরপরের কোডটার নামই হচ্ছে পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, 1861। আপনি এরপরেই দেখবেন ফৌজদারি কার্যবিধি 1898। এরপরে এটার সাথে দেখবেন এর আগে আছে এভিডেন্স অ্যাক্ট। সেটি তো আছে, এভিডেন্স অ্যাক্ট। কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আপনি বলুন যে আসলে বিএনপি কি চায়? এই কাজগুলিতে হাত দেওয়া ছাড়া কি পুলিশ সংস্কার হবে? আপনি 164 ধারায়, সিআরপিসির 164 ধারায় পিটাইয়া জবানবন্দি নেওয়া যায়, এইটা যদি আপনি রদ না করেন, পুলিশের কোনো সংস্কার হবে? কোনো সংস্কার হবে না। কোন রাজনৈতিক দলের সরকার কি এগুলো পরিবর্তন করবে? আমি আপনাকে বলছি না, করবে কিনা, কোন রাজনৈতিক দলের সরকার করবে কিনা? এই সরকার যদি পুলিশ সংস্কার করতে যায় 10 বছর লাগবে। তো আমি কি রাজনৈতিক দলের সরকার করবে? আমি আপনাকে বলছি, তো 10 বছর লাগবে পুলিশ সংস্কার করতে গেলে। সিআরপিসি, পেনাল কোড যদি সংস্কার করতে যান, এভিডেন্স অ্যাক্ট আর পিআরবি, এই 4টা জিনিসকে যদি একত্রে ধরে যদি একটা কারো কাছে ছাড়েন, 10 বছর লাগবে। তো আমি কি 10 বছর, আগামী 10 বছর, ডক্টর ইউনূসের বয়স এখন 85 বা 86, আমি কি আগামী 96 বছর বয়স পর্যন্ত আমরা অপেক্ষা করব যে ওনারা নেতৃত্বে 96 বছর, উনি 96 বছর পর্যন্ত দেশ চালাবেন? রবার্ট মুগাবে 95 বছর বেঁচে ছিলেন রাষ্ট্রনায়ক হিসাবে, তো আর তো কেউ নাই, ছিলেন না। তো আমরা কি এরকম প্রত্যাশা করব? তো হতে পারে এরকম। আরও আলোচনা শুনবো মোশাররফ আহমেদ ঠাকুর। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আলী তো আসতে চাই, আসলে সংস্কারের নামে সময় ক্ষেপণ হচ্ছে কিনা, ভাইয়ের আলোচনা থেকে সেটি উঠে আসলো। সচিবালয়ে আগুন, সেটি নাশকতা না দুর্ঘটনা, এরকম একটি প্রসঙ্গ রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকে একটি দল হতে যাচ্ছে, নাগরিক কমিটির মুখ্য সংগঠক তিনি বললেন যে একাধিক দল হওয়ার একটা সম্ভাবনা আছে। এই প্রসঙ্গগুলোই কি রাজনৈতিক দল আরও স্পষ্ট করে বললে বিএনপিকে নতুন করে আগামী নির্বাচনকে সামনে রেখে একটা ভাবনার মধ্যে ফেলে দিল কিনা? না, আসলে বিএনপির কথা ধরলে আমরা তো সবসময় দেখতে পাই তারা নির্বাচন কেন্দ্রিক একটা আলোচনায় আসেন বা আলোচনা নিয়ে আসার চেষ্টা করেন, যেটা উনিও বললেন। আসলে শিক্ষার্থীরা বা ছাত্ররা আন্দোলন করেছেন একটা কাঠামোগত পরিবর্তনের জায়গা থেকে। আমরা বারবার বলি যে আমরা শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা বাংলাদেশে একটা কাঠামোগত পরিবর্তন চেয়েছি, যে পরবর্তীতে যেন এই ধরনের বৈষম্যের শিকার আর না হতে হয়। এই জায়গাগুলো থেকে বর্তমান যে সংস্কারের নামে সময়ক্ষেপণ, আসলে গত 15 বছরের যা স্বৈরতান্ত্রিক কাঠামো ছিল সেটা পরিবর্তন করতে একটু সময় প্রয়োজন। কিন্তু এই জায়গায় আমরা স্পষ্টতই বর্তমান সরকারের 5 মাস হতে চলল, আমরা এই জায়গাতে সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্টতই আমরা ধীরগতি দেখতে পাচ্ছি। এই জায়গায় সরকারকে আরো কঠোর হওয়া প্রয়োজন, আরো ফাস্টলি কাজগুলো করা প্রয়োজন। সংস্কারের জন্য সময় অবশ্যই, সংস্কার ব্যতীত নির্বাচন করে ঘোষণা দিয়ে দেওয়ার কারণে কি সচিবালয়ে এই নাশকতা নাকি দুর্ঘটনা হলো, এই ধরনের পরিস্থিতি? সচিবালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা একটা সুপরিকল্পিত ঘটনা, এটা মানতেই হবে। সচিবালয় রাষ্ট্রের একটা হৃৎপিণ্ড, রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গায় এমনি এমনি আগুন ওইভাবে লাগতে পারে না। এই জায়গায় হতে পারে গত 15 বছরের যারা স্বৈরতন্ত্র কায়েম করে গেছেন তাদের অঢেল দুর্নীতির নথিপত্র ছিল, সেটা পুড়িয়ে দিতে পারে। আবার অন্য আমরা যেটা দেখতে পেয়েছি যে শর্ট সার্কিট থেকে একসাথে 3 জায়গায় আগুন লাগতে পারে না,
বিদ্যুতিক লাইন এক পাশ থেকে থাকতে পারে, আবার দেখা গেছে যে সেই আগুনের মধ্যে মরা কুকুর পাওয়া গেছে। সবগুলো একটা সন্দেহের অবকাশ সৃষ্টি করতেছে। এই জায়গা থেকে সরকারের কাছে আহ্বান থাকবে, দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা অপরাধীদের চিহ্নিত করুক এবং জাতির সামনে তাদের এই জায়গাতে একটা মুখোশ কথা উন্মোচন তো করুক। এই আলোচনাটি আছে ভাই, সেটি হচ্ছে যে প্রথমে তদন্ত কমিটি করলো, এরপর সেটাকে বাতিল করে দ্বিতীয় পর্যায়ে আরেকটি তদন্ত কমিটি করলো। এই অস্থিরতা কেন? অস্থিরতা আপনাদের পক্ষ থেকে কোনো চাপ ছিল? আমাদের পক্ষ থেকে চাপ ছিল না। চাপ তো আমরা বলতে তো পুরো জনগণ বা রাষ্ট্রের যারা কাঠামো, রাষ্ট্রের মালিক তো জনগণ। জনগণ তো যে কোনো বিষয় নিয়ে তাদের মতামত জানাতে পারে, না, চাপ সৃষ্টি করতে এই পারে। জায়গাটা কিন্তু খুব কঠিন। বিএনপি বলে যে তাদের সাথে জনগণ আছে, আপনারা তো এই একই ভাষায় বলছেন জনগণ আপনাদের সাথে আছে। তাহলে এত জনগণ আমরা কই পাবো ভাই? এখানে তদন্ত কমিটির ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আমরা বারবার দেখতে পাচ্ছি যে সরকারের আমলাতান্ত্রিক কাঠামোতে গত 15 বছরের স্বৈরতন্ত্র যারা কায়েম করেছে সেই কোর ব্যক্তিগুলো রয়েছে, যারা আমলাতন্ত্রের একবারে সর্বোচ্চ চূড়ায় বসে রয়েছে। সেই ব্যক্তিগুলো যখন আশেপাশে থাকতেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই কাজটা কখনোই সফলভাবে হতে পারে না। সরাতে পারলো না কেন 5 মাসের? এটা সরকারের একটা বড় ব্যর্থতা। তারা এই ক্ষেত্রগুলো এখনো কাঠামোগত পরিবর্তন এটা নিয়ে আপনারা কোনো আন্দোলন করলেন না কেন? বা আমরা এটা নিয়ে আন্দোলন করছি, আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমে বারবার বলে আসতেছি যে সরকারের এই জায়গাগুলো সংশোধন হওয়া প্রয়োজন, এই জায়গাগুলোতে আরো হার্ড লাইনে যাওয়া সরকার কি প্রয়োজন। শুনে আপনাদের কথা? শুনে? আমাদের কথা তো পুরোপুরি এখন সরকার শোনে না, সত্যি কথা বলতে। কার কথা শুনে? সরকার অনেক ক্ষেত্রে নিজের মতো করে চলছেন, অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলোর থেকে এক ধরনের চাপে রয়েছে। না, কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলছে সরকারের সাথে, সরকার তো বারবার বলছে যে রাজনৈতিক পরামর্শ দেন। দলগুলোকে ভয় পেয়ে তাদের চলতে হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে যদি তারা সমীহ না করেন তাহলে যে কোনো সময় তাদের উপর চাপ আসতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো সেই কথা বলছে না। তারা বলছে সরকারের সাথে দূরত্ব আছে, মাত্র 3 বার বৈঠক হচ্ছে, সেখানে ভালো করে তারা কথা বলতে পারে। বৈঠক খুব কম হয়েছে, কিন্তু সরকার তারা হার্ডলি হলেও একটা চাপ প্রয়োগ করতেছেন সরকারের উপর। মানে যা আমরা জানি না। জি, আপনারা জানেন তো, আপনারা জানেন না, আপনারা জানেন সরকারের মুখ থেকে আমরা শুনতেছি আর কি। অসংখ্য ধন্যবাদ। তো আসছে মোস্তফা কামাল ভাই, এই যে সংস্কার শেষে একটা প্রাথমিক যে সংস্কারগুলো, সেগুলো যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত, সেগুলো শেষে নির্বাচন হবে, সেটি শুরুর দিকে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই সেটি মেনে নিয়েছে এবং ঐক্যের জায়গাটাও সেরকম ছিল। পরবর্তী সময় ভারতের দাদাগিরির প্রশ্নে একটা জাতীয় ঐক্যের প্রসঙ্গ আমরা দেখলাম, কিন্তু নির্বাচনের প্রসঙ্গে মনে হচ্ছে মুখে ঐক্য থাকলেও সবার হাতেই সেই কাঠি, এরকম একটা অবস্থা। জি, ধন্যবাদ আপনাকে, আপনি সঠিক জায়গায় ধরেছেন। বিষয় ছিল দুটা, স্পষ্ট করে, আগে সংস্কার পরে নির্বাচন, এই দুটা শব্দই কিন্তু উচ্চারিত ছিল। কিন্তু মাঝপথে ছাত্ররা কিন্তু একটা পয়েন্ট রেজ করেছে যে তাহলে বিচারের কি হবে। জি, তখন যোগ হলো সংস্কারও হবে, বিচারও হবে, নির্বাচনও হবে। তিনটা একটা বাদ দিয়ে আরেকটা নয়, এগুলো সমান্তরালে চলবে, একটা আরেকটার সাথে কোনো সংঘর্ষ করে না অথবা আলাদা বিষয়ও নয়। বিষয় কিন্তু একদম পরিষ্কারই ছিল। এখনও আমার যে দুই সহ আলোচক কথা বলেছেন, দুজনেরও কিন্তু কথার মাজেজা বা অর্থ একই। আমি যা বলছি ওইটার অর্থ তাই, কিন্তু গোলমাল বাজছে প্রকাশভঙ্গিতে। প্রকাশের যে ভঙ্গি, জি, স্বভাবতই যে কোনো বিষয় নিয়ে একজন ইউনিভার্সিটির শিক্ষক বললে একরকম হবে, আমার মতো আধা শিক্ষিত সাংবাদিকরা বললে আরেক রকম হবে, একজন ডাক্তার বললে ওটার মধ্যে আরও কিছু জার্গন যোগ হবে, খুবই পরিশীলিত হবে, সবাই বুঝবে না। এখানে আস্থার একটা সংকট দেখা দিয়েছে, যেটা তারা কাছাকাছি যাচ্ছেন কিন্তু আবার স্বীকারও করছেন না। ওই প্রশ্নে যদি আসে মোস্তফা কামাল, আস্থার সংকটের পিছনে কারণগুলো কি? কারণটা অবিশ্বাস, ভক্তিতে ঘাটতি, অন্য কিছু না। নতুন দলের এই ঘোষণা বা আলোচনা, এটা কতটা মাত্রা যোগ করছে? অন্যতম একটা দাওয়াই। নাগরিক ঐক্য নামে তারা যে দলটা করতে যাচ্ছে, এটা বিএনপিকে একটু আতঙ্কে ফেলছে। হয়তো পরিষ্কার করে বিএনপি বলছে না, আতঙ্ক না বললেও ভাবনায় ফেলছে। তার মানে কি আগামী নির্বাচনে ক্ষমতায় কে যাবে? ওই প্রতিযোগিতা এরই মধ্যে শুরু হয়েছে, কিন্তু এখানে কথা আছে, একটা বা একাধিক দল হোক, সেটা বিএনপির সাথেও কিন্তু আদর্শিকভাবে যায়, কারণ বিএনপি বহুদল পছন্দ করে, বহুদল বহুমত, সেটাই বিএনপির কিন্তু ঐতিহাসিক সৌন্দর্য। কিন্তু ক্ষমতার প্রশ্ন কি হবে? ওখানে একটু কৃপণতা সবাইরে থাকে, সবাই চেয়ারটা চায়, সেটা হচ্ছে বাস্তব সত্য। আর এই ছাত্ররা তাদেরকে আবার, তারা বিএনপিকে লক্ষ্য করে যে ভাষায় কথা বলছে মাঝে মধ্যে, জি, ভয় পাওয়ার মতোই, যে কারণে তাদেরকে ইংরেজিতে আদর করে বলা হয় কিংস পার্টি। তো কিংস আর কুইন্স এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এগুলোর মধ্যে আসলে এখন এক ধরনের গালি। বিএনপির একটা ধারণা জন্মেছে, আবার অভিজ্ঞতাও আছে, 1/11-এর মতো দগদগে ঘা এখনও বিএনপির গায়ে। তখন ওই ধরনের রাজদল, রাজকীয় দল, কিংস পার্টি পয়দা হয়, কিন্তু দেখা গেল যে কিংস পার্টি একসময় কেউ চিনেই না ওরা কোথায় থাকে,
সর্বশেষ আওয়ামী লীগও কিন্তু চেষ্টা করেছে 24 নির্বাচন আগেও তো আমরা দেখলাম বিএনএম কি যেন উচ্চারণ করতেও সমস্যা হয়, কিন্তু এদেরকে কিন্তু এখন দেখা যায় না। এরা আবার বিএনপির আশপাশে ঘুরে আদাব সালাম দেয়, যদি না আবার বিএনপির সাথে থাকা যায়, যদি ডাক আসে। আর নাগরিক ঐক্য যারা, তারা কিন্তু তরতাজা ক্রিম। বিএনপির দিক থেকে তাদের প্রতি একটা যেমন ভাবনার বিষয় আছে, একটু তাচ্ছিল্য আছে টুকটাক, যে এই ছেলেরা কি করবে। তো এই ছেলেরা মানে কারা? তোহা সহ যারা আছে। তো এই তোহারে দেখতে এই অনুষ্ঠানে আমরা 4 জন, আপনার তুলনায় বা ঠাকুরবাড়ির তুলনায় বা আমার তুলনায় একটু ছোট্ট মনে হয়, দেখতে ছোট্ট মনে হয়। এখানে পয়েন্টস দুটা। 71 যদি আপনি যান, ওই সময় যদি তোফায়েল আহমেদ অথবা আব্দুর রাজ্জাক অথবা আসম আব্দুর রব অথবা নূরে আলম সিদ্দিকী, বিখ্যাত যারা, তাদের বয়স কিন্তু এরকমই ছিল, 24, 25, 26। এই গেল একদিক। দ্বিতীয় দিক হলো, তারা কি আসলে খুব বেশি আগে বাড়ছে? যেটা বিএনপির থেকে কিন্তু কঠিন ভাষায় বলা হয়েছে যে বাপের আগে ছেলে যেন পা না বাড়ায়। আবার তাদের দিক থেকেও বিএনপির প্রতি এমন ভাষায় কথাবার্তা বলা হয়েছে যেটা বিএনপির জন্য সহ্য করা একটু কঠিন। বিএনপির মহাসচিব, তাহলে এই যখন রাজনৈতিক অবস্থা, তখন সংস্কারের কি হবে? সংস্কারের ভবিষ্যৎ কি? সংস্কারের অবশ্যই ভালো ভবিষ্যৎ আছে, আমি এটাকেও পজিটিভলি দেখি। এই যে একটু তর্ক বিতর্ক তারা শিখেছে বা একটু করে, এটা তো আগে ছিল না। গত 15-16 বছরে এই তর্ক বিতর্ক আমাদেরকে কিনারে পৌঁছতে সহায়তা করবে কিনা? আমি মনে করি করবে। মাঝখানে একটা গন্ডগোল করে সবকিছু ডুবে যাবে। যদি তাদের নিয়তটা পরিষ্কার থাকে সংস্কারের বিষয়ে। মাস কয়েক আগেও তো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, একজন শিক্ষক হিসাবে, আমি একজন অভিভাবক হিসাবে দেখেছি, স্টুডেন্টরা বলে যে আই হেট অথবা উই হেট পলিটিক্স। তারা পলিটিক্সকে হেট করে। তো এত বছর পর তারা যে রাজনীতি করতে চায়, সেটা তো একটা ভালো লক্ষণ। আমি তো বলবো সেটাও একটা সংস্কার। তারা তর্ক করতে শিখছে, ডিমান্ড করতে শিখছে, প্রশ্ন করতে শিখছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে এখন যারা আছেন, তাদের মধ্যে একজন যিনি পরিষ্কার করে কথা বলেন। ওই জায়গায়ও তারা কিন্তু প্রশ্ন করেছে যে আপনি কি বলতে চান, পরিষ্কার করে কথা বলেন। এটা এক অর্থে বেয়াদবি। বিএনপির কিছু নেতৃবৃন্দ তাই মনে করেছেন, তাদের জায়গা থেকে ওইটা মনে করতে পারেন। আবার তারা যেহেতু, যিনি নিজেও নিজেকে আয়রন লেডি ভাবতে পছন্দ করতেন, তার দলের লোকেরা বলতেন আয়রন লেডি, ওই রকম একজন লেডিকে বা একজন দানবীয় সরকারের প্রধানকে এক কাপড়ে 45 মিনিটসের নোটিশে দেশ ছাড়া করে দিয়েছে। তার মানে তারাও একটা শক্তি। অর্থাৎ এই শক্তিকে স্নেহ করার বিষয় আছে, আবার এই শক্তি যেন ওই মুরব্বীদেরকে একটু শ্রদ্ধা করে, ওইটারও বিষয় আছে। এখানে একটা সমন্বয় দরকার আছে। এখানে সমন্বয় লাগবে অবশ্যই। সমন্বয় শব্দটা ব্যাপক আলোচিত, উচ্চারিত, তাহলে কার্যত এখানেও একটা সমন্বয় দরকার আছে। অসংখ্য ধন্যবাদ মোশাররফ ঠাকুর ভাই। এই সমন্বয়ের জায়গাতে অতীতে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল হিসাবে কিংবা বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির যে অভিভাবক সুলভ যে বৈশিষ্ট্য, সেটি কি আমরা দেখছি, নাকি সেখানে কোনো একটা ঘাটতি থেকে যাচ্ছে দিন শেষে? না, বিএনপি অভিভাবক সুলভ বিষয় না। বিএনপি সবাইকে সমমর্যাদার ভিত্তিতেই দেখবে, যে কোনো রাজনৈতিক দল, ছোট হোক বড় হোক, সবাইকে। এমনকি আপনি দেখুন যে নূরের যে গণ অধিকার পরিষদ, তাদের সাথেও আমাদের দলের সিনিয়র নেতারা তাদেরকে ইনফেরিয়র মনে করে কথা বলছেন না, তাদেরকে সম্মান দিয়ে কথা বলছেন। আমার একটা কথা হচ্ছে যে আপনি দেখুন, রাজনৈতিক দলগুলিকে আস্থায় না নিয়ে জাতীয় ঐক্যমত ছাড়া যে কোনো সংস্কারের উদ্যোগ, এটা অশ্বডিম্বে পরিণত হওয়া ছাড়া এর কোনো গন্তব্য নাই। তাহলে এটা বলুন যে অনাস্থাগুলো আছে কোন কোন জায়গায়? আমি আপনাকে বলছি যে রাজনৈতিক যাই করেন না কেন, সে ধরুন আমি আপনাকে বলছি সাংবিধানিক সংস্কার। সাংবিধানিক সংস্কার আপনি তো চেনেন, উনি হচ্ছে জার্নালিজমের টিচার ছিলেন। গিয়া আপনি তো এখনও টিচার মানুষ, আপনি মনে করে দেখুন তো যে আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অনার্স, মাস্টার্স পর্যন্ত যেটা পড়ছেন, এখন পড়তে পারবেন, গবেষণা করতে পারবেন, ওইটা কি আর মুখস্থ থাকে? এখন যে চ্যাপ্টার পড়াইতে যান, এটা কি আর মুখস্থ থাকে? এটা 15 দিন পরে ভুলে যান। বাট ওই ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার যা পড়ছিলেন মুখস্থ বলতে পারেন কিন্তু। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা মাদার সাবজেক্ট, যেটা এটা ভোলা যায় না জীবনে। আপনাকে আরেকটা ছোট জিনিস বলি, যে কি আসছে সচিবালয়ের আগুন নিয়ে, আমি মনে করি এটা তদন্ত হওয়া দরকার, এটা ভালো তদন্ত হওয়া দরকার। এটা আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যেভাবে কোনো জায়গায় আগুন লাগলেই বলতো এটা বিএনপি জামাতের সন্ত্রাসীরা এই আগুন লাগিয়েছে, আগুন সন্ত্রাসীদের কাজ।
এই গভর্নমেন্ট সময়ে দেখলাম লালমনিরহাট থেকে আমাদের মন্ত্রী সাহেব বলে দিলেন এটা কি বলে আগের পতিত স্বৈরাচারের কাজ বলে দিলেন। তাহলে আর তদন্ত লাগে? আমি শুনলাম যে তিনি মাত্র গত 6 দিনে 28 বার হেলিকপ্টার ভ্রমণ করেছেন। স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো মন্ত্রী 27 বার 6 দিনে একটা প্রাইভেট হাউসের হেলিকপ্টার ইউজ করেছে এমন নজির নাই। আমি শুনি ওই একটা প্রাইভেট হাউসের যার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা আছে, যার অ্যাকাউন্ট ফ্রিজ আছে, তাকে গিয়া নাকি তিনি মাঝে মধ্যে ওই হাউসে যান এবং কদমবুসি করেন আর কিছু পকেট টকেট ভরে লইয়া আসেন। তদন্ত করেন তদন্ত কোন সংস্থা দিয়ে করাবেন? মতিউর রহমান চৌধুরীর মতো লোক বলতে হয় আজকে যে সময় ইয়াদের মন্ত্রীদের সম্বন্ধিত উপদেষ্টাদের সম্বন্ধিত অনেক কথাই আসে, কেউ লিখে না, কেউ বলে না, কেউ লিখে না, কেউ বলে না। কারণ কি বলে না কেন? সেলফ সেন্সরশিপ। তাইলে এটা কি আরেক ফ্যাসিজম, আরেক ফ্যাসিজমের যুগ? কেউ লিখে না, কেউ বলে না, সবার মধ্যেই আড়াল। আমিও আড়াল দেখেই তো বলছি, আমিও তো আড়াল দেখেই তো বলছি। কেউ বলে না, কেউ লিখে না, আড়াল আড়াল আড়াল। আপনি বের করুন একজন উপদেষ্টা আছেন যার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা আছে, তার ওই হাউসে যান। বাংলাদেশে সব 1, 2, 3, 4 এর মধ্যে একটা কর্পোরেট হাউসে, ওই হাউসে তিনি বহুবার গেছেন, ওইটার ফুটেজ আছে। ওই বাসায় চতুর্দিকে হাইলি বঙ্গভবন থেকে বেশি সিকিউরিটি আছে, প্রধানমন্ত্রী হাউস থেকে বেশি সিকিউরিটি আছে। এখানেও এই প্রশ্নটা একটু করতে চাই মোশাররফ ভাই, যে স্পষ্ট করে বলুন কেন যান, স্পষ্ট করে বলতে পারেন, অসুবিধা নাই। কারণটা হলো যে কেন যান, তথ্য আছে, ভিডিও চিত্র আছে যে হ্যাঁ আমরা কেন যান। বের করুক রাষ্ট্রীয় সংস্থাগুলি, আমি নাম বলে দিলে তো হয়ে গেল না ভাই। এই তদন্ত করতে হলে সকল উপদেষ্টার এটাই তো তদন্ত করতে হবে। আপনি নাম বললে আর তদন্ত লাগবে না তো। একটা ক্লু দিলাম, আমি একটা ক্লু দিলাম, বের করুক, বের করুক রাষ্ট্রীয় সংস্থাগুলি, বের করে বলুক এই উপদেষ্টা কেন যান, কি করতে যান এবং কি নিয়ে আসেন। মোশাররফ ভাই, এটা মোশাররফ ঠাকুর ভাই, এটা কি কারো কাছ থেকে শোনা অভিযোগ নাকি একেবারে শোনা অভিযোগ? না, আমি 100 ভাগেরও বেশি, 100%-এর বেশি একবারে ও নিশ্চিত হয়ে আমি সোর্স থেকে আমি ইনফরমেশনটা দিলাম রাষ্ট্রের কাছে, জাতির কাছে। আমি একটু শুনে আসছি মোস্তফা কামাল ভাই, এই যে লিখছে না অনিয়ম অব্যবস্থাপনা, সেটি যার সময় হোক যে সময় হোক সেটা অনিয়ম মানেই তো অনিয়ম। এই যে লেখা হচ্ছে না অনিয়ম অথবা বলা যাচ্ছে না যে অভিযোগটি মোশাররফ ঠাকুর ভাই করলেন, তার মানে কি এখনো কি সেই ঘরের মধ্যে ঘর? না, পুরোটা ওই রকম নয়। বলা যাচ্ছে না মোশাররফ ভাই বলছেন, আবার বলেও ফেলছেন। জি, তো আবার সব বলাই কিন্তু বলা না, সব কথাই কথা না। আমি কথা বলার স্বাধীনতা আছে এই বলে আমি অনেক কথা বলে ফেলবে, ওটা মানায় না। না, কিন্তু তাদেরকে যদি ব্যথিত করে তাহলে তো তারা তো সেটা বলবে। যার ব্যথা যার ঘা তিনি কাঁদবেন, জি স্বাভাবিক। কিন্তু আমরা বলার তো একটা অভ্যাস হয়েছে, যেখানে 15 বছর 7 মাস বলার চর্চা ছিল না, ইশারা ইঙ্গিতে বললেও সমস্যা হতো, ওখানে আমরা যে একটু একটু করে বলছি, বলতে পারছি, ভুল শুধরাতে পারছি, এটাও তো একদম কম অর্জন নয়, অথবা এটাকেও একটা সংস্কারের অংশ হিসাবে নেওয়া যায়। কিন্তু মূল এইসব বলে এইসব তিক্ততা সৃষ্টি করে আমরা মূল সংস্কার থেকে কিন্তু সরে যাচ্ছি। এক ধরনের কথা বলা হয় রাজনীতিতে, এটাকে বলা হয় প্রেসার গ্রুপ, একটু চাপে রাখা। ছাত্ররাও শুরুতে তারা রাজনৈতিক দল হিসাবে, না, কিন্তু এই সরকারের আবার প্রেসার গ্রুপ থাকবে কেন? তাও থাকা ভালো, একদম জবাবদিহিতার বাইরে থাকবে, কেউ কিছু বলবে না। কারণ জন আকাঙ্ক্ষার সরকারের আবার প্রেসার গ্রুপ কি দরকার হয়? অবশ্যই আছে। জন আকাঙ্ক্ষা বলতে আজ সচিবালয়ের যেটা মোশাররফ ভাই বললেন, ওখানে তো আমরা জনগণ দেখিনি, সেটা কথার কথা, সব কিছুতে জনগণের দোহাই দেয়া। সচিবালয়ে তো আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারাও 5-7টা গেট পার হয়ে তারপরে যেতে হয়। আর যারা মাঝে মধ্যে কাজকর্মে যান তারা দেখেন ওখানে কত আয়োজন, কত সুরক্ষিত। তো সেখানে আগুন লেগেছে, তাও আবার একদম জায়গা মতো লেগেছে, জায়গা মতো মানে একদম যেখানে লাগা দরকার ওখানে আগুন লেগেছে। তো আগুনের বিষয়ে বলা হয় আগুন কখনো লাগে না, আগুন লাগিয়ে দেয়া হয়। আগুনের বিষয়ে আর একটা সতর্কবাণী আছে, এটা আমরা যে যার মতো করে মানি বা স্মরণে রাখি, যে লোকালয়ে যদি আগুন লাগে সেটা দেবালয়েও চলে যায়। তো দেবালয়ে না গেলেও সচিবালয়ে গেছে, আলোয় কন্তি ঠিক আছে।
সচিবালয়ের পাশে আমরা কিন্তু বঙ্গবাজারে আগুন দেখেছি, চুড়িহাট্টায় আগুন দেখেছি। এটা একটু বলুন মোস্তফা খান, এই আগুনের যে আলয় সেটা নিশ্চয়ই তদন্ত কমিটি হয়েছে, তদন্ত করে আমরা পিছনের রহস্য সেটা অভিযুক্ত কারা সেটা বেরিয়ে আসবে, কিন্তু এই আগুনের আলো দিয়ে অন্ধকারকে আমরা দেখতে পাবো কিনা, যে সংস্কারের প্রশ্নে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে যে অন্ধকারগুলো এখনো চারপাশে আছে সেগুলো কি দূর হবে কিনা, সেই অন্ধকার। সুন্দর প্রশ্ন করেছেন আপনি। ওখানেও সংস্কার কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। গত রবি সোম মঙ্গল 3 দিন টানা সংস্কার কমিশনের যিনি প্রধান ডক্টর মুহিত চৌধুরীকে পদত্যাগ করার জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্দিষ্ট করে কিন্তু অভিযোগগুলো তারা বলেছে, নির্দিষ্ট করে অভিযোগগুলো বলেছে। এই বলাটাও ভালো, তারা সুনির্দিষ্ট করে বলেছে একদিক। জি, এটা কিন্তু সার্কামস্টেন্সিয়াল একটা এভিডেন্স, পারিপার্শ্বিকতা। তো তারা কিন্তু 48 ঘন্টা কিন্তু পার হয়নি, ঘন্টা দশকের মধ্যে কিন্তু আগুন লেগে গেছে। এটা অবশ্যই আমলে নেওয়ার বিষয়। দ্বিতীয় প্রশ্ন, সারা দেশে ডিসি সাহেবরা ইউএনও সাহেবরা ঢাকা আসলেন কী জন্য? কোত্থেকে ছুটি নিয়ে এসেছিলেন ঢাকায়? কি তাদের এজেন্ডা ছিল? এই ডিসি সাহেবরা আগে কে কোথায় ডিসি ছিলেন? গত কয়েক মাসে তাদের কোথায় পোস্টিং হয়েছে? গোল্লা ছুট খেলা কিন্তু সচিবালয়ে হচ্ছে গত 3-4 দিন না, ধরে। এই সংস্কার মানে আমাদের সংস্কার চাচ্ছেন না। প্রশাসনের যে না চাচ্ছেন না মানে তাদের বক্তব্যটা নিশ্চয়ই সেটা আপনার মনে আছে যে প্রশাসন সংস্কারের প্রশ্নে যে কমিটি তারা যে মতবিনিময় করেছে, তাদের এখানে বলা হলো যে ঢালাওভাবে অভিযোগ করে আসলে কিভাবে পরিবর্তনগুলো আসবে, এটি ছিল তাদের বক্তব্য। অভিযোগগুলোকে কনক্রিট করে নিয়ে কনক্রিট করা, স্পষ্ট করা, সেটাও সম্ভব করা। সেটা অবশ্যই আগুন দিয়ে ফয়সালা হয় না, আগুন দিয়ে কনক্রিট করা যায় না, হইচই করে ফয়সালা হয় না। তো এখানে খুব তদন্তরও দরকার করে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখারও দরকার করে না। এই ডিসি সাহেবরা আগে কার কোথায় পোস্টিং ছিল? আমরা পুলিশকে কাঁদতে দেখেছি, ক্ষমা চেয়েছে পুলিশ। র্যাবের ডিজি মহোদয় কিন্তু কেঁদেছেন। অন্তরে কি আছে ওইটা বলেছেন যে ভুল ত্রুটি হলে নিশ্চয়ই সেটি হলে না, হয়েছে স্বীকার হ্যাঁ। করেছেন। যদির কোনো অবকাশ নেই, হয়েছে। তিনি লজ্জিত, তিনি ব্যথিত, এই কথাও বলেছেন। পুলিশের আইজি মহোদয় বলেছেন। তো ওনারটা এরপরে সমালোচনা আছে যে তিনি তো অনেকদিন চাকরিতে ছিলেন না, ওনার কান্না হয়তো সবার জন্য প্রযোজ্য নয়, এই বেদনা হয়তো অন্যরা ভোগ করেন না, তারপরও কেঁদেছেন। তো আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে কাউকে আজ পর্যন্ত দেখেছেন বলতে যে সরি বলতে? তারা কিন্তু দিব্যি ছিলেন ওই সরকারের সময়ও। তারা সংস্কার চান না। এখানে কানে কানে বলার মতো আমি ছোট্ট একটা তথ্য আপনারা দিয়ে রাখি। বলুন। প্রশাসনের লোকদের আয় ব্যয় সম্পত্তির হিসাব দেওয়ার লাস্ট ডেট ছিল 30 নভেম্বর, তারা দেননি। তারা সময় বাড়িয়েছেন, সেটাকে 31 ডিসেম্বর করেছেন, তাও দেননি। এই জ্বালা যন্ত্রণার মধ্যে তারা আবার আইবার হিসাবের এই প্রশ্ন যদি আসে তাহলে তো সবার আগে যারা সরকারে আছেন তারা সবার আগে দিবেন। অবশ্যই দিবেন। আমি শুধু যেহেতু প্রশাসনের কথাটা এসেছে, আগুনের কথা এসেছে, সচিবালয়ের কথা এসেছে, এই কারণে বলছি। অর্থাৎ সময়টা ভালো না, সময়টা ভালো না। যে সময়ে আলোচনা হতে পারত সংস্কার কত দূর এগুলো, কতদিনে নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলো তো ওটা বলছেই, ছাত্ররা বলছে আরও একটু বিচার ব্যবস্থাটাও যেন আরও স্ট্রং হয়। ওই মাঝপথে আপনি বা আমরা আগুন নিয়ে কথা বলতে হচ্ছে। কেন আগুন নিয়ে আমাদের এই পর্যায়ে কথা বলতে হচ্ছে? আমরা অন্য সাবজেক্টে চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আলী একজন সম্মানিত উপদেষ্টা সম্পর্কে নাম উল্লেখ করলেন না, কিন্তু যে বিবরণ বললেন সেটি তো আমাদেরকে আশাহত করে যে আমরা তো এটা শুনতে চাই না। এই ধরনের অভিযোগ কেন আসবে যে সরকারের আগে এই শব্দটি আছে যে জন আকাঙ্ক্ষার সরকার। পাশাপাশি এই যে প্রসঙ্গগুলো, সংস্কার করতে গেলে যে ঐক্য লাগবে, আবার সংস্কার ছাড়াও যদি নির্বাচনটি হয় তাহলে 24-এ যারা জীবন দিল তাদের প্রতি আমরা কি সম্মান দেখাতে পারলাম? জি অবশ্যই। শেষ প্রশ্নটার উত্তর আগে দিয়ে নিই যে সংস্কার যদি সম্ভব না হয়, বাংলাদেশের এখন যে প্ল্যাটফর্ম, সবাই কথা বলতে শিখছে বা নিজের অধিকার আদায়ের লক্ষ্যে সবাই যে যার জায়গা থেকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, সেটা কিন্তু গত 15 বছর ছিল না। এই একটা সার্বজনীন প্ল্যাটফর্মে যদি সংস্কার সম্ভব না হয়, পরবর্তীতে হওয়া আরও বেশি অসম্ভব হয়ে উঠবে। এই জায়গায় বর্তমান সরকারের একটা বড় দুর্বলতা, তারা তো যে কোনো ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন বা তাদের কাজে আমরা ধীরগতি দেখতে পাচ্ছি। এই জায়গায় আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে রয়েছি, তারা বিপ্লবী সরকারের রূপদান করতে পারতেন, তাদের সরকারি কাঠামোকে তারা জাতীয় সরকারের রূপদান করতে পারতেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের যদি প্রতিনিধিত্ব থাকতো সরকারে, তাহলে তো রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই চাপটা আসতো না। তারা তো যে কোনো বিষয়ে রাজনৈতিক দল, আমরা এটা জানি যে জাতীয় যে ঐক্য হয়েছিল এরপরেই জাতীয় সরকার গঠন করার ধাপটি ছিল, সেটি হলো না কেন? সেখানে সরকারের পক্ষ থেকে আমরা যতদূর জানতে পেরেছি বা সরকারের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা যেটা জানিয়েছেন যে একটা বড় রাজনৈতিক দলের অনিচ্ছা থেকে এই জাতীয় সরকার গঠন করা সম্ভব হয় না। তারা কে বলেন, নাম বলেন, অসুবিধা নেই। না, উপদেষ্টা বা যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন তারা একটা বড় রাজনৈতিক দলের কথা বলছেন, নাম অনেকেই প্রকাশ করেন নাই, অনেকেই হয়তো বুঝে নিচ্ছে। আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক বড় বড় দল কারা।
এই জায়গাগুলো থেকে রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমতে পৌঁছানো অবশ্যই প্রয়োজন। রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্য না থাকে তাহলে কোনো সংস্কারই আসলে কাজে আসবে না বা সংস্কার করাও সম্ভব না। একটা সংস্কার সরকার বা সাধারণ জনগণ বা ছাত্রদের পক্ষ থেকে একটা সংস্কারের প্রস্তাব দেওয়া হলো, সেটা যদি রাজনৈতিক দলগুলো রিজেক্টেড করে তাহলে তো সংস্কার বাস্তবায়ন করা সম্ভব না। এই জায়গা থেকে সবগুলো রাজনৈতিক দল এবং সকল ঐক্যমতের মানুষের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম অবশ্যই প্রয়োজন। এবং ছাত্রদের মধ্যে থেকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা প্রথমত তারা ছিল সার্বজনীন একটা প্ল্যাটফর্ম, সেখানে সকল ধরনের ছাত্র সংগঠনের পার্টিসিপেশন ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তাদের ট্র্যাক থেকে সরে যেয়ে আস্তে আস্তে কিন্তু দূরে সরে যায়, তারা একক প্ল্যাটফর্মে ধাবিত হয়েছে। একক প্ল্যাটফর্মটাই অনেকখানি বিভিন্ন কাজগুলো থেকে আমরা যে সংস্কারপন্থী কাজগুলো করছিলাম সেটা থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। এই জায়গায় যদি একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা হয় তাহলে খুব সহজে ছাত্ররাও রাষ্ট্রের যে কোনো সংস্কারের প্রয়োজনে দূরে সরে যাওয়ার কারণ কি? ক্ষমতার প্রতি মায়া নাকি? জি, ক্ষমতার প্রতি কিঞ্চিত মায়া তো অবশ্যই তৈরি হয়েছে। যদি আমরা বলি যে সরকারের একটা বড় ভুল বা শিক্ষার্থী সমাজের প্রতি একটা বড় বৈষম্য রয়েছে যে শিক্ষার্থী প্রতিনিধি সরকারে রাখা, তারা শিক্ষার্থী প্রতিনিধি রাখলে আরো বেশি রাখতে পারতেন, যদি না রাখেন তাহলে একেবারে রাখতেন না। 2-3 জন রাখার ফলে একটা ক্ষমতার প্রতি কিঞ্চিত ভালোবাসা বা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আমরা সবাই একটু ক্ষমতা প্রবণের দিকে ধাবিত হচ্ছি। আমরা যে বলি যে চাঁদাবাজির হাত বদল হয়েছে বা নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে, এখানে সমন্বয়করাও তো চাঁদাবাজি করতেছেন। আমি একজন সমন্বয়কেও বলতেছি যে সমন্বয়ক পরিচয় অনেক জায়গায় যাচ্ছেন, অনেক কিছু নিচ্ছেন, এই অভিযোগগুলো প্রতিনিয়ত আসছে। আপনাদের প্ল্যাটফর্ম থেকে সেটাকে বন্ধ করতে পারছেন না কেন? আমাদের প্ল্যাটফর্ম থেকেও সেটার একটা অভিযোগ জানানো হয়েছে বা আমরা বারবার বন্ধ করার জন্য সেটা চেষ্টা করতেছি। এই যে বাংলাদেশের বড় একটা ঘাটতি রয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি ফাংশন না করা, ফাংশন করতে না পারায় বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা বাড়তেছে এবং অপরাধ প্রবণতা নিরসনে কোনো কাজ হচ্ছে না। কিন্তু কোথাও সেটি আছে, সেটি একটি দিক, সেটি আমরা অস্বীকার করছি না। কিন্তু কোথাও এরকম সমন্বয়ক পরিচয় সেটি তিনি মানে ভালো সমন্বয়ক বলছে আদৌ সমন্বয়ক অথবা সমন্বয়ক কিনা এই অভিযোগটা তো পরে, কিন্তু যখন আইন শৃঙ্খলা বাহিনী অথবা প্রশাসনের কাউকে গিয়ে সমন্বয়ক পরিচয় হুমকি দামকি দেয় তখন তারা কি করবে? এই অভিযোগও তো আছে। জি, এই অভিযোগটাও আছে। আমাদের কাছে যদি এই অভিযোগগুলো আসে, আমরা আমাদের শিক্ষার্থী প্ল্যাটফর্ম থেকে এটার প্রতিবাদ জানানো বা এটা নিরসনের চেষ্টা করি। কারণ আমরা যখন আন্দোলন চলাকালীন সময় 158 জন সমন্বয় সারা দেশে, এই 158 জনকে ফোন দিয়ে নামগুলো দেওয়া হয়েছে। তাদের সবাইকে দাঁড়িয়েছে এখন ম্যাসিভ পরিমাণ কে কখন এসে কোন সমন্বয়ক পরিচয় দেয়। আমি যদি আমার রাজশাহী জেলার কথা ধরি, রাজশাহী জেলার প্রত্যেকটা উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসাররা আমার ফোন দিয়ে জানান যে তাদের কাছে সমন্বয়ক পরিচয় দিয়ে এটা চাওয়া হচ্ছে, ওটা চাওয়া হচ্ছে, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমন্বয়ক পরিচয়ে যে একটা ক্ষমতার জায়গা তৈরি হয়েছে, এটা রোধ করতে হবে। জি, এবং আরেকটি বিষয় যেটা মোশাররফ ঠাকুর ভাই বললেন যে একজন সম্মানিত উপদেষ্টার যে গতিবিধি এবং কর্মকাণ্ডের বিষয়টি তিনি বললেন, এই বিষয়টা নিয়ে আমরা অভিযোগ জানিয়েছি যে হেলিকপ্টার বা বিভিন্ন ধরনের, আমরা নিজেরাও প্রতিবাদ জানিয়েছি যে একজন উপদেষ্টা হয়েছেন, সরকারের যে কাঠামো আছে তিনি আইন শৃঙ্খলার মধ্যে থাকবেন বা সরকারের বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে থাকবেন, তার বাইরে যে একক ক্ষমতা প্রদর্শন বা একক বলে কোনো কিছু করার যেন অপচেষ্টা না হয়। আর এই ধরনের আর্থিক অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসে না, যদি আসে আমরা শিক্ষার্থী প্ল্যাটফর্ম থেকে সেটার প্রতিবাদ জানাবো। সমন্বয়কদের অনেকের বিরুদ্ধে তো এই তৃণমূলের অনেকের বিরুদ্ধে তো অভিযোগ এসেছে, সেখানেও তো আপনারা কিছু করতে পারেন না। যে আমরা চেষ্টা করতেছি যে যাদের নামে অভিযোগ আসতেছে তাদের বিষয়টা আমরা ক্ল্যারিফাই করতেছি, আমরা যে আসলে সমন্বয়ক কিনা বা সমন্বয়ক পরিচয় দিয়ে অবৈধ কোনো সুবিধা আদায় করতেছে কিনা। যদি অবৈধ কোনো সুবিধা আদায় করে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবেন। মোশাররফ ঠাকুর ভাই আসতে চাই এই আলোচনার সূত্র ধরে যে প্রশাসন সংস্কার কমিশনের যে বক্তব্য, যে মতবিনিময় সভা করলো প্রশাসনের বিভিন্ন স্তরের সম্মানিত কর্মকর্তাদের সাথে, সেখানে যে অবস্থা তৈরি হলো সেই অবস্থার সূত্র ধরে আমরা কতটা বিশ্বাস রাখতে পারি তারা যে প্রস্তাব রাখবেন, সুপারিশগুলো রাখবেন, সেগুলো বাস্তবায়ন করে প্রশাসনের মধ্যে যে নৈরাজ্য অথবা এই ধরনের দুরভিসন্ধিমূলক যে ব্যবস্থা বা যে প্রক্রিয়া আছে যেটিকে আমাদের গণতন্ত্রকে বারবার পিছনমুখী করে রাখে, সেটি আর থাকবে না, এই আশ্বাসটা আমরা রাখতে পারি। ধন্যবাদ আপনাকে ভাই। প্রত্যেকের একটা কাজের একটা মিনিমাম বয়স সীমা আছে, তাইলে আর নইলে আমৃত্যু সবাইকে কাজ করতে দিত। জার্নালিস্টদেরকেও আমৃত্যু কাজ করতে দেয় না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও আপনাদেরকে তো আমৃত্যু কাজ করতে দেয় না। আপনি দেখুন যে প্রশাসনিক সংস্কারের মিটিংটা আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন টিভি চ্যানেল সুবাদে যা দেখলাম, যে ইন্টারমিডিয়েট পাস এখনও অনার্স পাসই করে নাই, গ্রাজুয়েট হয় নাই, সেই ছেলে যারা 25 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করছে, এবং কেউ আমি চিনি যে ফার্স্ট ক্লাস পাইয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাংবাদিকতায় আসছে,
কি বলে বিসিএস ক্যাডার সার্ভিস সাইডে আসছে সাংবাদিকতা করতে, ওদেরকে বলে আপনাদের আর একটু পড়াশোনা করে আসা উচিত ছিল। অধ্যত্বের সীমাগত ইন্টারমিডিয়েট পাস ছেলে ছাত্র প্রতিনিধি, সে সাংবাদিকদের জ্ঞান দেয়। তো সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে, তো আমি ও বাচ্চা মানুষ, ওকে না হয় ক্ষমা করে দিলাম। এই যে মুহিত চৌধুরী বুড়ো মানুষ, 96 না 97 সালে এটা হয়েছে, কি নাম জানি, রিটায়ারমেন্টে আসছে। তো 58 বছর বয়সে রিটায়ারমেন্টে আসছে, 30 বছর আগে, 28 বছর আগে। এই লোকটার বয়স কত? এই লোকটার বয়স কত? 85-86 বছর। তো এই লোকটা গত 20 বছর ধরে ঘুমিয়েছিল, ও তো কোনদিন পত্রিকাও দেখে নাই, ইনফর্ম হয় নাই, তিনি যদি কাজ করার মতো সক্ষমতা রাখেন তাহলে কেন কাজ করতে পারবে না? ওর যে কথাবার্তা, ওই ভদ্রলোকের কথাবার্তায় আপনি কি মনে হয়েছে যে সাংবাদিকদেরকে বলছে যে দেখুন আন্দোলনটা ও করে, ও জেলে ছিল, ও জেল থেকে বেরিয়েছে, আন্দোলনটা ও করেছে, আপনারা আমরা তো করিনি। সাংবাদিকরা আন্দোলন না করলে কোন আন্দোলনটা সফল হয়েছে? 90-এর আমরা ছাত্রগণ অভ্যুত্থানে, আমরা তো নেতা, আমরা ওই সময় সাংবাদিকরা, রিয়াজ ভাইয়ের আপনারা পেপার বন্ধ করে দেন নাই এরশাদের পতনের আগে, মনে আছে আপনার? তারপর তো এরশাদ নড়ে বসছে। তো সাংবাদিকরা কোনদিন আন্দোলনের বাইরে ছিল? কোনো আন্দোলনের বাইরে ছিল? আমাকে বুঝে শিখাইতে হবে। ওই জ্ঞান যার নাই, এই বুড়ো মুহিত চৌধুরীর, ওকে বানাইছে প্রশাসন সংস্কারের নেতা। ওকে দিয়ে প্রশাসন সংস্কার হবে? ও প্রশাসনিক আউলা জাউলা লাগাবে, প্রশাসনিক আউলা জাউলা হয়ে যাবে। প্রশাসন সংস্কার তো হবেই না, প্রশাসনিকে প্রশাসন লেজে গুপরে হবে। এটা মোশাররফ ভাই, সেই আউলা জাউলা যদি লেগেই যায় তাহলে সংস্কারের ভবিষ্যৎ কি হবে? সংস্কার হবে? আপনি দেখেন নাই মুহিত চৌধুরীর যা প্রস্তাবনা আছে, যে প্রশাসনে যে একবারে এটা লেজে গুপরে পেঁচাই গেছে, গভর্নমেন্ট তো মহাবিপদে পড়ছে। তো এমন লোককে বানান কেন? সংবিধানের সংস্কারের নেতা বানাইছেন যে বাংলাদেশের নাগরিক কিনা, ওরে বানাইছেন সংবিধান সংস্কারের জন্য। আপনি আপনার সব বিদেশি লোকজনের প্রতি এত কেন? সবগুলো বিদেশ কি মিডিয়া সংস্কার, এটা ব্রিটেন না কোথায় থাকে, এইটাই না কেন? বাংলাদেশে মিডিয়ার কোনো লোক নাই যে সংস্কার করতে পারে, সংস্কার বুঝে? তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূসকে আমি বলি যে ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনাকে সামনে রেখে কে কোন গুটি খেলতেছে আপনি সবার সাথে আলাপ আলোচনা করে। সকল গুটি খেলা, এরকম একটা আলোচনা আছে যে সকল গুটি খেলা ষড়যন্ত্রের যে যন্ত্র, সেটাও বন্ধ হয়ে যেত যদি জাতীয় সরকারটা হতো, যেটি তোহা বললেন একটা বড় রাজনৈতিক দল না। আমি আপনাকে বলি বাধা দেওয়ার কারণে সেটি হলো না। ডক্টর ইউনূসের প্রতি সবার সমর্থন আছে বলেই বলা হয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা ইন্টারিম গভর্নমেন্ট হলে তারা দ্রুত একটা দিবেন, আলোচনা কি বলে একটা ইলেকশনের আয়োজন করবেন। বিএনপির প্রথম যে স্পিরিটটা ছিল, ইলেকশনের আয়োজন করবেন, এবং বিএনপির যে 31 দফা কর্মসূচি, এই 31 দফাটা ছিল 27 দফা, এটা 22 সালের 19শে ডিসেম্বর দেওয়া হয়েছিল। তারপর এই যে নূর এদের গণ অধিকার পরিষদ, জুনায়েদ সাকির নাগরিক সংহতি, এই সব মিলাইয়া এবং ডান বাম সবাইকে মিলাইয়া যখন আলোচনা করে হলো, তারা বললো আমাদের কিছু সাংস্কৃতিক সংস্কার প্রস্তাব আছে, তখন এটা হলো 31 দফা। এবং এটা জুন মাস এসে 2013 সালের 13ই জুলাই, 2023 সালের 13ই জুলাই এটা ইন্ট্রোডিউস করা হলো সংস্কার প্রস্তাব। তো 27 দফার জন্য কাজ করা হয়েছে 1 বছর, 22 সাল পুরোটা, 23 সালের 6 মাস কাজ করা হয়েছে, 1.5 বছর কাজ করা হচ্ছে তো এই 31 দফা সংস্কার কর্মসূচির জন্য। আপনি এই 31 দফাকে তো আপনি আমলেই নিচ্ছেন না, আমলে না নিয়ে কোথাকার কাকে এদেরকে ডাকেন ডাইকে আপনি থিসিস করতে দিন না। সরকার তো না মোশাররফ ভাই, সরকার তো কোনো একটি দল, অর্থাৎ বিএনপির শুধু যে 31 দফা বা আপনাদের যে প্রস্তাবগুলো আছে সেগুলো আমলে নেবে ব্যাপারটা তো এরকম না, সে সকল রাজনৈতিক দলগুলোর কথাই তো শুনবে। আমি আপনাকে বলি 62টা রাজনৈতিক দলের প্রস্তাব হলো 31 দফা। ওই সময় 62টা রাজনৈতিক দলের বাইরে এই যে স্বৈরাচারী হাসিনা, এই যে 27 লক্ষ কোটি টাকা পাচারকারী হাসিনা, এই হাসিনার আর কোনো
হাসিনার বিরোধিতা করার কোনো লোক আমি দেখি নাই ৬২টা দলের বাইরে। এই ৬২টা দল মিলিতভাবে ৩১ দফা তৈরি করছে। আপনি এই ৩১ দফাকে আপনি আমলে নেন না তো আপনি তো বিপদে পড়বেন তো ডক্টর ইউনূস। কি বিপদ? আপনি বিপদে পড়তে যাচ্ছেন। কি বিপদটা কি? আপনাকে রেখে আপনার সংস্কার জায়গায় যে কদমবুসি করে ইয়ে আনতে, এই কি বলে মাল জোগাড় করতে, আপনার সংস্কার মন্ত্রী উপদেষ্টা জায়গা, আপনার ক্যাবিনেট কলিগ জায়গা ২৮ বার ৬ দিনে হেলিকপ্টার চড়ে, এটার সকল দায়ী দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি তো আপনি হবেন। আর তো এইগুলোর তো আর বাকিগুলোর ঠুকাই, এইগুলোর ঠুকাইয়ের দাম আছে, এইগুলোর দাম নাই। তো এই যে আপনি যে বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনূস, আপনি বিপদে পড়তে যাচ্ছেন, আপনি ডক্টর ইউনূস আপনি বিপদে পড়তে যাচ্ছেন। এই লোকটা কেন বিপদে পড়বে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে কেন পড়বে? আপনারা তো রাজনৈতিক দলগুলো শুরু থেকে বলেছেন আপনাদের সমর্থন আছে, ঐক্য আছে, সবই আছে, তাহলে কেন বিপদ হবে ভাই? আমি ডক্টর ইউনূসের পক্ষে, কারণ এই জন্য যে ডক্টর ইউনূসকে এই গভর্নমেন্টে যাওয়ার পরেও ডক্টর ইউনূসকে এই জাতি, এই আমাদের নেশন, আমাদের এই দেশ অনেক কাজে লাগানোর জায়গা আছে ডক্টর ইউনূসকে। এই জন্য এই লোকটা ক্ষতিগ্রস্ত হইলে সেটা যদি আমরা লাগাতে না পারি, আমরা যদি সেই তার যে ইমেজকে যদি আমাদের উন্নয়নে আমরা যদি ব্যবহার করতে না পারি, সেই ব্যর্থতা তো আমাদের। ডক্টর ইউনূসের কি সেটি না? না, ডক্টর ইউনূস তো এদের নেতা হয়ে বসছেন। একটা ক্যাবিনেটের আপনি তো ক্যাবিনেটের এই ১ সেকেন্ড আমি ৩০ সেকেন্ড শেষ করি। ক্যাবিনেটের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, ক্যাবিনেটের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে। কালেকটিভ রেসপন্সিবিলিটির প্রশ্নে ডক্টর ইউনূস এটার জন্য দায়ী হবেন। তো এই জন্য আমি বলছি ডক্টর ইউনূসকে চোখ কান খোলা রেখে আপনার ক্যাবিনেট কলিগদের কোথায় যায় কোথায় আসে, আপনি দরকার হলে সশস্ত্র বাহিনীর যে গোয়েন্দা আছে এদেরকে ইউজ করেন। জি মোস্তফা কামাল ভাই, অসংখ্য ধন্যবাদ। জি, অনাস্থা অগ্রাহ্য করার প্রবণতা যখন বাড়তে থাকে তখন এতে করে যে সমন্বয়ককে মোশাররফ ভাই বলেছেন তাকে খুব কম বয়স মনে হবে। এটা অনাস্থা। অবিশ্বাস যখন বাড়তে থাকবে তখন মুহিত চৌধুরীকে মনে হবে বুড়া মানুষ। অবিশ্বাস যখন বাড়তে থাকবে তখন মধ্যবয়সী আরেকজন উপদেষ্টাকে মনে হবে চাঁদাবাজ। তাহলে কি পাইলাম এখানে আমরা? যার বয়স ছোট, ও এখনও অনার্স পাস করেনি, ইন্টার পাস। আবার যিনি প্রবীণ তারে পেলাম বুড়ো মানুষ, উনি বোঝেন না। তো মাঝ বরাবর যাকে পেলাম উনি একটা বিজনেস হাউসে গিয়ে চাঁদা আনেন, যেটা সাদামাটা বাংলা কথা। অর্থাৎ এই যে অনাস্থাগুলো, এই অনাস্থাগুলোর মধ্য দিয়ে কিন্তু ঐক্য বিনাশ হচ্ছে। বিএনপি কিন্তু যখন এই ছাত্রদের আন্দোলনের সংহতি জানিয়েছে, যৌক্তিক সমর্থন দিয়েছে, তখন কিন্তু বলেনি যে তোমরা বাচ্চা মানুষ, ইন্টারমিডিয়েট পাস করোনি এখনও, তোমাদের আন্দোলনের সাথে আমরা নাই, তোমার আন্দোলনটা ভালো হবে না। বা মুহিত চৌধুরী বা লাইক আরও যারা আছেন বয়স্ক, তখন কিন্তু বলেনি যে আপনারা বেশি বয়সী মানুষ, আপনারা এসব কথা বলেন কেন। আসলে তখন আন্দোলনের যেই এক দফাটা, অর্থাৎ সরকার পতনের যে দফাটা, ওই প্রশ্নটা কমন পড়ে গেছে সবার জন্য। বিএনপি ওখান থেকে অবশ্যই বেনিফিট নিয়েছে। তো আজকের এই বাস্তবতা সেখান থেকে সুযোগ নিয়েছে, অবশ্যই রাজনৈতিক দলগুলো সেটাই করবে, সেটা অন্যায় নয়। আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে কিন্তু স্বীকার করতে হবে, বিএনপির নেতারা যদি ৫ আগস্ট না ঘটতো আজকে তাদের কি পরিণতি হতো, আবার যারা ৫ আগস্টের নেতৃত্ব দিয়েছে বাচ্চারা, তাদের কি পরিণতি হতে পারতো যদি ওই দিন ওই ঘটনা না ঘটতো। মৃত্যু ছাড়া তাদের কিন্তু কোনো পথ ছিল না। বিএনপি নেতাদেরও হয়তো বা এর বাইরে কিছু ছিল না। ছোট্ট একটা তথ্য দিয়ে দেয় আমি গণমাধ্যম কর্মী হিসেবে, গত ১-১.৫ মাসে বিএনপির নেতা নেত্রীদের ছেলে মেয়েদের ব্যাপক বিয়ে শাদী হচ্ছে। শীত মৌসুম তো ভাই। নো গত ১৫-১৬ বছরে তারা অনেকে ঘর বাড়িতেও আসতে পারেনি, আচ্ছা, বউ বাচ্চার খবর নিতে পারেনি। একসাথে দুইটা মিলে যাচ্ছে, একসাথে তারা সেটা করছে। এটা আনন্দ ফুর্তি নয়, কিন্তু এটা সামাজিক দায়িত্ব, ঘরের দায়িত্ব। বেদনা লুকানো আছে ওখানে, অনেক বেদনা আছে ওখানে। আজকে আমি ছোট্ট করে একটা লাইন পড়তে চাই। শাহরিয়ার হাসান আলবি, যে ছেলেটা সর্বশেষ মারা গেল, তার বাপের কান্না ছিল আজকে, যেই সংলাপ ছিল ওখানে, যে ছেলের জানাজা এলাকায় দিতে দেয়া হয়নি, 2টা মসজিদে গিয়েছি, গোসল করাতেও দেয়নি। আমার ছেলে কিন্তু নির্বাচনের জন্য জীবন দেয়নি। তার ওই আবেগেরও কিন্তু বেদনা দিতে হবে। তারা একটা সরকারকে পতন ঘটাতে চেয়েছে, ওই জায়গায় সফল হয়েছে। তারা ব্যবস্থার বদলটা চায়, ব্যবস্থার বদল চায়, কাঠামোগত পরিবর্তন চায়। তোহা যেটা বললেন, তোহা যদি এখনো শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে থাকতেন তাহলে তার বক্তব্য আর একটু পরিবর্তন হতো। যেহেতু সে একটা মোটামুটি একটা রাজনৈতিক দলে অংশীজন হয়ে গেছে, সে ওই বক্তব্য থেকে কিন্তু সরে এসেছে। আমরা একই দিনে ছোট্ট একটু কথা বলতে হয়,
একদম 30 সেকেন্ড আমি শেষ করে দেব। বিএনপির যিনি চেয়ারপারসন তিনি এবার তার জন্মদিনটা করেননি মানে করেননি, বিষয়টা এরকম না। তিনি বেদনাটা বুঝেছেন যে এই মুহূর্তে জন্মদিন করার সময় না, এটা চারিদিকে মৃত্যুর কান্না, এখনো আহত যারা তারা দগদগে ঘা নিয়ে হাসপাতালে ওই স্বজনগুলোর কি অবস্থা, পরিবারগুলোর কি অবস্থা। নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু তাদের কানের কাছে বারবার নির্বাচন করলে তারা কিন্তু আহত হয়। তারা কিন্তু জানতো না যে এই আন্দোলনের পর একটা সরকার হবে, ওখানে তাদের কেউ না কেউ উপদেষ্টা হবে, এগুলো তাদের মাথায় হচ্ছে। সময় পেলে আবার ফিরবো। তোহা, শেষ মন্তব্যে কি বলবেন? সংস্কারের প্রশ্নে সবাইকে একমত হওয়া প্রয়োজন এবং সকলকে একত্রিত হয়ে রাষ্ট্রের কল্যাণে কাজ করা প্রয়োজন। একটা সরকারের কাছে প্রত্যেকটা জনগণের আকাঙ্ক্ষা থাকে। প্রথম আকাঙ্ক্ষা যেটা হতে পারে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মৌলিক চাহিদাগুলো, এই জায়গায় বর্তমান সরকারকে খুবই অনীহা প্রকাশ করতে দেখা যাচ্ছে বা এই বিষয় নিয়ে বর্তমানে কোনো কাজ হচ্ছে না। এখানে তো আমি ছোট করে জনগণের মৌলিক বিষয়গুলো আমি একটু ছোট করে উল্লেখ করতে চাই যে মোস্তফা কামাল ভাই আন্দোলনে শহীদও একজন, তার বাবার যে বক্তব্য উল্লেখ করলেন যে যারা জীবন দিয়েছেন বা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা তো একটা নির্বাচন চান, সেটি তারা বিরোধিতা করছেন না, কিন্তু যে বদলগুলো, যে পরিবর্তনগুলো চান, সেই বদলের ক্ষেত্রে সরকার যথাযথ নেতৃত্ব দিতে পারছে কিনা? না, সরকার এখানে অনেকটা ব্যর্থ। সরকারকে যথাযথ আরও কঠোর হওয়া প্রয়োজন এবং এই কাঠামোগত পরিবর্তনকে সরকারকে সকলকে একত্রিত রেখে আরও কঠোরভাবে কাজ করা প্রয়োজন। আসলে এই চিকিৎসার ক্ষেত্রে এখনও কিন্তু শহীদদের সঠিক তালিকা পুরোপুরি প্রকাশ হয় না, আহতদের পুরোপুরি চিকিৎসা হচ্ছে না। স্টুডেন্ট কনসার্নে আগে যে চিকিৎসাটা হতো এখন সেটা হচ্ছে না। আমলাতান্ত্রিকতার একটা যে প্রভাব রয়েছে সেটা কিন্তু এখনো চলমান। এই জায়গাগুলোর সংস্কার প্রয়োজন। জি, শেষ লাইন শুনবো মোস্তফা কামাল ভাই। ঠিক ওই জায়গাতে যেটা একদম যথার্থ প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার আরোপ করে হবে না, চাপিয়ে দিলে হবে না। এটা 1-2 ক্লাসের ছাত্র না যে পিটালাম, ছেলে বললো আমি ভালো হয়ে গেছি, একটু পরে স্যার চলে গেলেন, সে তার কাজে করলো না। এটা ভিতর থেকে আসতে হবে। বিএনপি কিন্তু 3টা বছর আগে মন এবং মগজের সংস্কার, অবশ্যই মন মগজ একাকার হওয়া চাই এখানে। বিএনপি যে 31 দফা দিয়েছে তখন তো, এখন আমরা সংস্কার করছি, তিনি তখনও সেই আলাপটা করে রেখেছেন। সেটার যদি ফলো আপটা সুন্দর থাকে এখন অবশ্যই আমরা একটা সুন্দর সংস্কার দেখব। শেষ লাইনটি শুনবো, শেষ লাইন। জি, সরকারকে আরেকটু সময় দেওয়া প্রয়োজন, যেহেতু 15 বছর ফ্যাসিবাদ কাঠামোগত পরিবর্তন শুধুমাত্র অল্প কয়েকদিনে সম্ভব না। এই জায়গায় সরকারকে আরও কঠোর হওয়া প্রয়োজন এবং সরকারের উপর আস্থা রেখে আমাদের নিজেদের পরিবর্তনের পাশাপাশি একটু সময় দিয়ে তাদের উপর আস্থা রাখা। অসংখ্য ধন্যবাদ মোস্তফা ঠাকুর ভাই। আমি আপনাকে বলি যে কথা লম্বা না করে, এই সরকার দেশ চালাতে পারছেন না। প্রথম কথা হলো ল অ্যান্ড অর্ডার, এটা পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না, কোনো সেক্টরই পারছেন না। আমার কথা হচ্ছে আপনি যদি না পারেন আপনি ছেড়ে দেন। না, তার মানে কি নির্বাচনের ঘোষণা দিলেই সবকিছু আপনারা খুশি হয়ে যাবেন? না না, নির্বাচন যে এইগুলো পারবে না, নির্বাচনও করতে পারবে না ও। কিভাবে? তারা তো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেটাই তো আমরা জানি। আচ্ছা, আমি আপনি বলি, মনে করুন যে এই সরকার, এই ক্যাবিনেটের যেখানে ক্যাবিনেট, এই জায়গায় ক্যাবিনেটে হলো কি বলে, ওই জায়গায় একটা ভূমিকম্প হলো, ভূমিকম্পে সব ক্যাবিনেট সদস্য মারা গেল, উপদেষ্টা সদস্য। বাংলাদেশ থাকবে না? বাংলাদেশ থাকবে না? বাংলাদেশে থাকবে। আজকের মতো বাংলাদেশে থাকবে। আজকের মতো যে এই জন্য যে আপনারা যদি না পারেন তাইলে ছেড়ে দিবেন, যারা পারে দেশকে সামনের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ মোস্তফা ঠাকুর, মোহাম্মদ আলী, তোহা এবং মোস্তফা কামাল, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।